ঝিনুকের সমস্ত শরীর থরথর করে কাঁপছে। একটু আগে কি ঘটেছিল? সত্যি নাকি দুঃস্বপ্ন? আমার ঠোঁট ছুঁয়েছে পরপুরুষ। ছি, আমি কি জঘন্য নারী! নিজের সম্ভ্রম সামলাতে পারলাম না। ইয়া গাফরুর রহিম, ক্ষমা করো আমায়, ক্ষমা করো আমার গুনাহ। ঝিনুকের জিহ্বা কাঁপতে থাকে, নিজের ঠোঁট নিজেই হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলছে। ফোঁটা ফোঁটা রক্ত বের হয়ে যাচ্ছে সেই কাটা ছেঁড়া ঠোঁট দিয়ে। তবু ঝিনুকের মুখটা হাত দিয়ে খামচে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে 7 বছর বয়সে সেই ভয়ানক স্মৃতি। পুরনো ক্ষতটা আবারও দগদগে ঘা হয়ে চোখের সামনে ভেসে উঠেছে। বিছানার বালিশ চাদর সবকিছু ছুঁড়ে ফেলছে। চিৎকার করেও করতে পারছে না চিৎকার। কি ভয়ানক আত্মযন্ত্রণা! হঠাৎ কারোর হাত এসে ঝিনুককে টেনে নিজে বুকের মাঝে শক্ত করে জড়িয়ে নিল। ঝিনুক নিজের মাঝেই নেই এখন। পক্ষাঘাতগ্রস্ত মানুষের ন্যায় নিথর হয়ে সমুদ্রের বুকের মাঝে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যাঁ ঝিনুক, হ্যাঁ তুমি এমন কেন করছো? আমাকে কেন চিনতে পারছো না? তুমি না বলেছিলে আমার হৃৎপিণ্ডের আওয়াজই তোমাকে বুঝিয়ে দেবে আমি তোমার পাশে আছি, আর তখনই তুমি চিনে নেবে। তবে কেন এমন দূরত্ব তোমার? কেন তোমার অজানাকে চিনতে পারছো না তুমি অহস্টার? বলো না। ঝিনুকের মুখটা দুহাতে নিয়ে চোখের জল নিজের সত্য উন্মোচন করে সমুদ্র। ঝিনুক আর সমুদ্র একে অপরের চোখের দিকে নির্বিকার চেয়ে থাকে কিছুক্ষণ, যেন চোখের ভাষার কথা বলা দুটো চাতক চাতকী। হঠাৎই সমুদ্রের ঠোঁটে রক্ত দেখে ঝিনুকের চোখের রং বদলাতে থাকে। ছলছল দু চোখ রক্তবর্ণ ধারণ করে। ধাক্কা দিয়ে সমুদ্রকে দূরে সরিয়ে দেয়। সমুদ্র তাল সামলাতে না পেরে পিছনে থাকা ওয়ার্ড্রোপের কোণার সাথে লেগে পিঠে প্রচণ্ড ব্যথা পায়। এই, আপনি আমাকে কেন স্পর্শ করেন বারবার? কেন? আমার শরীর চাই আপনার? ভোগ করতে চান আমাকে? ঝিনুক বুকের উপর থেকে ওড়না এক ঝটকায় খুলে চিৎকার করতে থাকে। সমুদ্র চোখ নামিয়ে নেয় ফ্লোরে। ঝিনুক এইসব কেন বলছে সমুদ্র বুঝতে পারে না। তবে কি সমুদ্র রাগের বশে বেশি করে ফেললো ওর ওয়েস্টারের সাথে? এত বড় পাপ কি করে করলি সমুদ্র? লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সমুদ্র। ঝিনুকের চিৎকারে অভি ঝুমা দৌড়ে আসে রুমে। এসে দেখে ঝিনুক ওড়না ছাড়াই এলোমেলো চুলে অপ্রকৃতগ্রস্তভাবে দাঁড়িয়ে কাঁদছে। আর তার কিছুটা দূরে সম্মুখ বরাবর সমুদ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঝুমা দৌড়ে গিয়ে পড়ে থাকা চাদরটা ঝিনুককে জড়িয়ে নিল। ঝুমার চোখের জল এসে যায় বোনকে এমন অবস্থায় দেখে। কি হয়েছে সমুদ্র? অভির আগে জোর করেই বলে। সমুদ্র কথা বলে না। অভি এবার জোরে সোরে একটা চর বসিয়ে দেয় সমুদ্রের গালে। সমুদ্রের কলার ধরে ঘুষি দিতে গিয়ে হাত নামিয়ে নেয়। বল না সমুদ্র, কি হয়েছে বল। করুণ গলায় বলে এবার অভি। অভি, ঝিনুক আমাকে চিনতে কেন পারছে না? আমি ওর অজানা, আমি ওর ভালোবাসা। ও কেন আমাকে ভুলে অন্য কারো হবে? আমি শেষ হয়ে যাচ্ছি অভি। লুকোচুরির প্রেম করতে গিয়ে আমি আজ সব হারিয়ে বসে আছি। হাঁটু মুড়ে বসে অভির কোমর জড়িয়ে কাঁদতে থাকে সমুদ্র। ঝিনুক একটু আগে যেন ঘোরের মধ্যে ছিল। অনাকাঙ্ক্ষিত পুরুষের ছোঁয়া পেয়ে অপ্রকৃতিস্থ হয়ে গিয়েছিল, কিন্তু এতক্ষণ পরে সমুদ্রের কান্নায় ঘোর কাটে। বিস্ফোরিত চোখে তাকায় সমুদ্রের দিকে। ধীর পায়ে সমুদ্রের দিকে এগিয়ে যায় চাদর জড়িয়ে। ঝুমা থামাতে গিয়েও পারে না থামাতে। আপনি কে আমার? কাপা কাপা গলায় প্রশ্ন করে নিচে বসে থাকা সমুদ্রকে। আমি অজানা ওয়েস্টার, তোমার অজানা। সমুদ্র স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে বলে, মিথ্যা কেন বলছেন আপনি? কেন এমন করছেন আমার সাথে? কি করেছি আপনার সাথে আমি? কেন আমার অনুভূতি নিয়ে খেলছেন আপনারা? আপনারা সবাই মিথ্যু, আপনি মিথ্যু। বলেন, এইমাত্র যা বলেছেন সব মিথ্যা। মিথ্যা বলেছেন আমাকে, বলেন। সমুদ্র বুকের অংশের শার্টটা খামচে ধরে চিৎকার করে বলে, ঝিনুক আমি মিথ্যে বলছি? সত্যি? ঠিক আছে, তবে তাই। আর ফিরবো না তোমার কাছে, আর আসবো না তোমাকে ব্যথা দিতে, তোমার অনুভূতি নিয়ে খেলার মতো ভাব করতে। সমুদ্র শার্ট ছাড়িয়ে চলে যেতে চাইলে ঝিনুক টেনে ধরে আবার। এই, কোথায় যাচ্ছেন আপনি? কোথাও যাবেন না। সমুদ্রের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে, ঝিনুক ছাড় ওকে, ও মিথ্যা বলছে। অজানা তো অর্ক ভাই। সমুদ্র ভাই, কেন আপনি আমার বোনের ফিলিংসগুলো নিয়ে খেলছেন? চলে যান আপনি। সমুদ্র চলে যেতে চাইলেও ঝিনুক শার্ট ছাড়ে না। ওর দিকে তাকিয়ে থাকে শক্ত করে শার্ট খামছে। ছাড়ো আমাকে, ছাড়ো। সমুদ্র অন্যদিকে ফিরে আস্তে আস্তে বলে, না, না ছাড়বো না।
সমুদ্রের মুখের দিকে একইভাবে তাকিয়ে বলে। সমুদ্র ঝিনুকের হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে। সমুদ্রের বুকে খুব কষ্ট হচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে পুরো পৃথিবীকে জানাতে আমি হেরে গেছি, আমি নিঃশেষ হয়ে গেছি পৃথিবী। ঝিনুক, ছাড় ওকে, ছাড় বলছি। কেন ছাড়বো? ও বলেছে না ও আমার অজানা, তবে ওকে প্রমাণ দিতে বল। প্রমাণ না দিয়ে ও এখান থেকে যেতে পারবে না। নয়তো স্বীকার করতে বল ও অজানা না। হ্যাঁ, আমি তোমার অজানা না, ছেড়ে দাও আমাকে। চোখ মুছে বলে সমুদ্র। মিথ্যা বলো না তুমি। তুমি একটু আগে তাহলে কেন বলেছিলে তুমি আমার অজানা? বলো। এমনি বলেছিলাম, ছাড়ো। বলেছি না ছাড়বো না তোমাকে। কোন অধিকারে তুমি আমার সাথে এমন করলে? এত সাহস কোথায় পেলে তাহলে? অসভ্য ছেলেদের এসব করতে সাহস লাগে না। আমি তো অসভ্য, আহাম্মক, বাদর, সব তাই করেছি। ঝুমা, ওকে বলতে বল। ঝুমা বল ওকে, ওকে যেতে দিবি না ঝুমা। বলতে বলতে ঢলে পড়ে ঝিনুক। সমুদ্র দুহাতে জড়িয়ে বুকের মাঝে জড়িয়ে নেয়। সমুদ্রের ফর্সা গালটা কান্নায় লাল হয়ে যায়। ক্ষোভ, লজ্জা, নিজের প্রতি একরাশ ঘৃণা জন্ম নেয় সমুদ্রের মনে। নিজের হাতে নিজের জীবন নেওয়া যদি পাপ না হতো, তবে এই মুহূর্তে নিজেকে শেষ করে দিত সমুদ্র। আজ ওর ভুলের কারণে ওয়েস্টার এত কষ্ট পাচ্ছে। সত্যি আমি ওর যোগ্য না, আমি তোমার যোগ্য না ঝিনুক। চলে যাব বহুদূর, যেখানে আমার ছায়াও তোমাকে ছুঁতে পারবে না। প্রায়শ্চিত্ত করব আমি, কঠিন প্রায়শ্চিত্ত, তোমাকে ব্যথা দেওয়ার, তোমার সম্মানে আঘাত করার জন্য। ঝুমা অভি সমুদ্রের বুক থেকে ঝিনুককে টেনে সরিয়ে নিয়ে যায়। অভি যাওয়ার সময় ভাইয়ের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে। ভাইয়ের নিচু মাথায় দাঁড়িয়ে থাকা সহ্য হয় না অভির, কিন্তু পরিস্থিতি সামলাতে এখন ঝিনুকের সুস্থতা আগে প্রয়োজন মনে করে। সমুদ্রের মনে ঝড়ের খবর ঘুণক্ষারে টের পায় না অভি। সকালে সূর্য রশ্মি চোখে লাগতেই ঝিনুক আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে ওঠে। কাল রাতের ঘটনা ক্ষণিকের জন্য ভুলে যায়। স্থির দৃষ্টিতে সামনে তাকিয়েছিল। ঠোঁটের ব্যথাটা খুব ভোগাতেই মনে পড়ে যায় কাল রাতের ঘটনা। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দৌড়ে রুমের বাইরে যায়। দু চোখ দিয়ে বসার ঘরে ঘুরে ঘুরে তাকায়। হঠাৎ সমুদ্র যে রুমে থাকতো ওই রুমের দিকে পা বাড়ায়। বুকটা ভীষণভাবে কাঁপতে থাকে। হৃৎপিণ্ডের ধুকপাকানিটাও বেড়ে যাচ্ছে স্বাভাবিকের চেয়েও বেশিতে। ঝিনুক, এখানে কেন তুই? চল বিছানায় গিয়ে শুবি, তোর শরীর ভালো না এখনো। ঝিনুকের হাত টেনে ধরে হঠাৎই বলে ঝুমা। আমি ঠিক আছি ঝুমা, এই দেখ একদম ফাইন। বলে আবার সামনে যেতে থাকে। ওদিকে কেন যাচ্ছিস তুই? ঝুমা আবার প্রশ্ন করে। সমুদ্রের কাছে। নেই, ও চলে গেছে কাল রাতেই। ভালোই হয়েছে চলে গেছে, নয়তো আমিও অপমান করে বের করে দিতাম। খারাপ লোক একটা। আমার বোনটাকে একা পেয়ে কী করতে চেয়েছিল। তুই চিন্তা করিস না ঝিনুক, চল আমার সাথে। চুপ কর তুই। ওকে কেন এসব বলছিস তুই? ওকে কিছু বলবি না তুই। আমি দৌড়ে সমুদ্রের থাকার রুমের ভেতরে ঢুকে পড়ি। ঝুমা অবাক হয় ঝিনুকের এমন অস্বাভাবিক ব্যবহারে। ঝুমাও ঝিনুকের পিছনে পিছনে সমুদ্রের রুমে যায়। ঝিনুক রুমে ঢুকতেই রজনীগন্ধার সুবাস পায় পুরো ঘরটাতে। চোখ বন্ধ করে প্রাণ ভরে শ্বাস নেয় ঝিনুক। বন্ধ চোখের কোণা বেয়ে নোনা জলের ফোঁটাও গড়িয়ে পড়ে। পুরো ঘরের জিনিসপত্র উলট পালট করতে থাকে চোখ মুছতে মুছতে ঝিনুক। ঝুমা ঝিনুককে থামানোর চেষ্টা করে। এই ঝিনুক, থাম। কি করছিস কি রে? এটা আমার শ্বশুর শাশুড়ির শোবার ঘর, এভাবে উলট পালট করলে আমাকে কথা শুনতে হবে। থাম না। সর তুই। তোকে বলেছিলাম না যেতে দিস না ওকে। কেন যেতে দিলি? ও কেন চলে গেল? ঝুমা, সমুদ্রকে আমার চাই। কি নাটক শুরু করেছিস? তুই তো ওকে অপমান করলি, তোর কারণেই তো চলে গেল। এখন আবার কেন চাই ওকে তোর? আমি না বুঝে করেছি রে। আমি মিথ্যা চোরাবালিতে ডুবেছিলাম। সত্য আমার দুয়ারে বারবার এসে মাথা নুয়ে ফিরে গেছে। আমি বুঝতে পারিনি। আমি এত অবুঝ কেন বলতে পারি ঝুমা? কেন উপস্থিত বুদ্ধিমত্তা কাজ করে না আমার? কি বলতে চাস তুই? খোলাসা করে বল। তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না আমি। ঝুমা, সমুদ্র আমার অজানা রে। ও আমার রজনীগন্ধার সুবাস। এই রজনীগন্ধার সুবাস। আমি যাচ্ছে তাই বলে অপমান করলাম ওকে। ওর সামনে অর্ককে অজানা মেনে নিলাম। ওর বুকটার ক্ষত বিক্ষত হয়ে যাওয়াটাও আমি এত কাছ থেকে বুঝতে পারলাম না। ওর চোখের ভাষা আমি বুঝতে পারলাম না রে। এ আমার চরম পাপ। আমার সমুদ্রকে আমি চাই ঝুমা। কান্না করতে করতে গলা বসে যায় ঝিনুকের।
হঠাৎ বালিশের নিচে সাদা কাগজ ভাঁজ করা পায় একটা ডায়েরির উপরে, পাশে ছেঁড়া রজনীগন্ধা ফুল। কাপা কাপা হাতে চোখের জল মুছে চিরকুটটা হাতে নিয়ে ভাঁজ খুলে পড়তে থাকে ঝিনুক। আঙিনায় তুমি ফুটেছিলে ফুল, এ দূর উপবন করেছিল ফুল, শ্বাস ফেলে চলে যাবে সে আকুল। তব শাখে পাখি গান গাক, অপরাধ শুধু মনে থাক। প্রিয় মোর প্রিয়, মরি অপরাধ, কেন জেগেছিল এত আশা সাধ। যত ভালোবাসা তত পরমাদ, কেন ছুঁইলাম ফুল শাক। অপরাধ শুধু মনে থাক। ঝুমারে, আমার অজানা আমাকে ছেড়ে চলে গেছে। আমি নির্বোধের মতো তাকে উপেক্ষা করলাম। সামনে পেয়েও আমি কি করে পারলাম অজানাকে কষ্ট দিতে। আমার অজানা চলে গেল ঝুমা। ঝিনুক চিরকুট দু হাতে বুকের মাঝে আঁকড়ে টেনে টেনে কাঁদতে লাগলো। আমি কেন জীবনে ভালোবাসা পাই না বল না, কেন সব পেয়েও হারিয়ে ফেলি। থাম ঝিনুক, চুপ কর, আর কাঁদিস না প্লিজ। অভিকে বলবো ও সমুদ্রকে খুঁজে নিয়ে আসবে। তুই কাঁদিস না আর। তোর শরীরে জ্বর খুব এখনো, ঠোঁটটাও ফুলে উঠেছে, কথা বলিস না। না রে ঝুমা, আমার অজানা অভিমান করে চলে গেছে। আমার শরীরের কষ্ট কিচ্ছু না ওর কষ্টের কাছে। আচ্ছা ঝুমা, ও আমার উল্টা পাল্টা কি কিছু করবে না তো? ঝুমা আমার কলিজা কাঁপছে রে। ঝুমা ওর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলতে পারিস? সমুঝে কিছুই হবে না, বিশ্বাস রাখ। কান্না থামা বোন আমার, এত কাঁদলেই আরও অসুস্থ হয়ে যাবি তো। ঝিনুকের বুকে জড়িয়ে বলা ঝুমা ঝিনুককে জোর করে অন্য রুমে নিয়ে যায়। বিছানায় শুয়ে চিরকুটে লেখাগুলোতে হাত বুলাতে বুলাতে চোখের জল ফেলে ঝিনুক। বোনের এমন কষ্ট সহ্য হয় না ঝুমার, শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাঁদে। এইভাবে দাঁড়িয়ে বোনের কষ্ট দেখতে পারে না ঝুমা। ছুট্টে নিজের রুমে গিয়ে বিছানার কোণে বসে কাঁদতে থাকে। অভির হাত এসে ঝুমার কাঁধে ছোঁয়াতে ঝুমা শব্দ করে কেঁদে ওঠে। কাঁদছো কেন? কেঁদো না। অভি আমার বোন, আল্লাহ ওর কপালে এত কষ্ট কেন দিল বলো তো? একটা মানুষ কতটা কষ্ট সইতে পারে বলবে আমাকে? আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। ভাগ্যের লিখন খণ্ডানো এত সহজ না ঝুমা। আমারও তো কত খারাপ দিন দেখে এসেছি। এখন দেখো, আমাদের মাঝে কোনো বাধা বা বিচ্ছেদ বেদনা কিছুই নাই। ধৈর্য ধরো, কপালে সুখ থাকলে তা আসবেই। সমুদ্রের কোনো খবর পেলে? না ঝুমা, কোথাও গেলে হঠাৎ করে ছেলেরা সব জায়গায় মোটামুটি খোঁজ নিলাম, কিন্তু পেলাম না। তার উপর খালার এই অবস্থা, কাউকে কিছু বলতে পারছি না। আমার মনের মধ্যে ভয় কাজ করছে। কেন? সমুদ্র যেমন ইমোশনাল একটা ছেলে, এতদিন যে ঝিনুকের পাগলের মতো ভালোবেসেছিল, আজ তার মুখে অস্বীকৃত দোষারোপ শুনে কি করে সে বসে ছেলেটা, আল্লাহ মালুম। ওর কিছু হয়ে গেলে খালো বাঁচবে না ঝুমা। করুণ গলায় বলে অভি। আর আমার বোন কি বাঁচবে? এই সব কিছুর জন্য অর্ক দায়ী। ওর একটা মিথ্যাচারের জন্য সবার জীবনে অশান্তি নেমে আসলো। কল করো ওকে, আমি জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি। আর তার দরকার হবে না, অর্ককে মোবাইল করে সব জানানো হয়েছে। ভেগেছে মনে হয় চোরের মতন, তাই না? না, একটু পরেই বুঝতে পারবে। কথাটা বলে কিছুক্ষণ পরে ডোরবেল বেজে উঠল। ওই যে অর্ক এসেছে, ওর সামনে সিন ক্রিয়েট করো না প্লিজ। ও অনুতপ্ত নিজের কাছে। সিন ক্রিয়েট করবো না মানে? ও যে এত বড় সিন ক্রিয়েট করলো সেই বেলায়, ওরে তো আমি। ঝুমা, একদম চুপ করে থাকবে বললাম। ওর সাথে যা বলার ঝিনুকি বলবে, আমি তুমি না। পাগল হয়েছো তুমি অভি? ঝিনুকের কি অবস্থা দেখছো না? অর্ককে দেখলে আরো ভেঙে পড়বে ও। সে আমি বুঝবো, এখন চলো আমার সাথে, আর আমি যা বলছি মনে রাখবে। অভি দরজা খুলতে অর্ক ভিতরে ঢোকে। একদম এলোমেলো চুলে আগোছালো চেহারায় মলির মুখে এদিক ওদিক তাকায়। ঝিনুক, কই অভি? ভিতরে যা। অর্ক ঝিনুকের রুমের দিকে যায়। ঝুমাও যেতে চাইলে অভি ঝুমার হাত টেনে ধরে। হাত ধরলে কেন? যেতে দাও। না, দিব না। বলছি না, ওদের সমস্যা ওরা সমাধান করবে। চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে। আচ্ছা, আমার বোনের কিছু হলে তোমাদের আমি কুচি কুচি করে কেটে লবণ মিশিয়ে খাবো, আমি বলে দিলাম। অভি ঝুমার কথায় জবাব না দিয়ে পাশে গম্ভীর মুখে বসে পড়ে। ঝিনুক তখনও কাঁদছিল। দরজা খোলার আওয়াজে সেদিকে তাকাতেই দাঁতে দাঁত চেপে চিৎকার করে ওঠে। ধোঁকাবাজ, প্রতারক,
কেন এসেছেন আপনি? দেখতে এসেছেন আপনার ধোকার প্রতারণার শিকার হয়ে কিভাবে বেঁচে আছি? তাহলে দেখুন অর্ক আহমেদ, খুব ভালো আছি। কেন করলেন আপনি অর্ক? কেন? আমার চোখে তো আপনি অজানার চেয়েও সম্মানের মানুষটা ছিলেন। সেই ছোটবেলা থেকে আপনাকে আদর্শ মানুষ ভাবি আমি। সমুদ্র যদি আমার ভালোবাসায় মিশে থাকে, তবে আপনি আমার শ্রদ্ধার আসনে ছিলেন। আমার এতদিনের স্বপ্ন ভালোবাসাকে নিয়ে কেন খেলা করলেন বলেন তো? ভালোবাসি তোমাকে, আমি খুব ভালোবাসি। আমি তোমার শ্রদ্ধার আসন চাই না, আমি তোমার ভালোবাসা চাই, তোমাকে পেতে চাই। আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য মিথ্যে বলেছি। তুমি আমার জায়গা থাকলে কি করতে বলো? ভুলে যেতে শৈশবের বুকের ভেতর লালিত ভালোবাসাকে? ভুলে যেতে শৈশবের বুকের ভেতর লালিত ভালোবাসাকে দিয়ে দিতে অন্য কাউকে? আর যা করি, ধোকা তো দিতাম না আমি। ভালোবাসা পবিত্র, ভালোবাসায় অসুচি ও অপবিত্রতা ঘৃণিত। আপনার ভালোবাসা তো অপবিত্র। ভালোবাসার মিথ্যার কোনো আশ্রয় নেই অর্ক। আপনি মিথ্যাবাদী। একজন মিথ্যাবাদী কখনো প্রকৃত প্রেমিক হতে পারে না। সে শুধু ধোকা দিতে জানে, ধোকা। এত কিছু জানি না, জানতে বুঝতেও চাই না। আমি তোমাকে ভালোবাসি, ব্যাস। এই যে আমার সকল কথার মূল। আর তোমাকে পাওয়ার জন্য সব জায়েজ আমার। ভালোবাসার যুদ্ধ সব জায়েজ হয়, জানো না? এটা আপনার ভালোবাসা নয়, আপনার জেদ এটা। ভালোবাসা জীবনকে সুন্দর করে, কারো জীবনকে এলোমেলো করে দেয় না। ভালোবাসার মাঝে প্রাপ্তির যে তৃপ্তি বেশি থাকে, যা শুধু ভালোবাসার মানুষের সুখেই পাওয়া যায়, জোর করে নয়। আর আমি মরে গেলেও আপনাকে ভালোবাসবো না। আমি সমুদ্রকে ভালোবাসি। মস্তিষ্কে ঢুকিয়ে নিন কথাটা। আপনি অর্ক আহমেদ, এই জীবনে আমাকে আপনি পাবেন না। সেটা সময় না হয় বলে দেবে কে কাকে পাবে আর না পাবে। আমি তো বলে দিয়েছি, ওয়ান্ট ইউ, ইউ আর মাইন, অনলি মাইন, অ্যান্ড দ্যাটস অল। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন, ভয় দেখাচ্ছেন। যদি ভাবো তবে তাই। সমুদ্র তো আর নিচে জায়গা ছেড়ে দিয়ে আমি ছাড়বো না, কারণ তোমাকে প্রকৃত ভালো আমিই বাসি। সমুদ্র তো তোমার জীবনে হঠাৎ আসে একটা দিশাহীন ঢেউ, যে একবার চলে গেলে আর ফিরে আসবে না। আমি তোমার অন্ধকার জীবনের সে একমাত্র সূর্য, যার অপশনাল পৃথিবীতে নেই। ভুল, সম্পূর্ণ ভুল ধারণা এটা আপনার। যে ভালোবাসা এতকাল না দেখে অটুট ছিল, সে ভালোবাসা এত ঠুনকো আঘাতে ভেঙে পড়বে না। সমুদ্রের ঢেউ আবার ফিরে আসবে, হয়তো আগের মতো, না হলেও ভিন্ন পথে, ভিন্নভাবে। তবে সে আসবেই, কারণ সে জানে তার গন্তব্য এখানেই। সূর্যের থেকে দূরত্ব বজায় রাখা উচিত, কারণ সূর্য শুধু জ্বালাতে জানে। এই কারণেই সূর্য বিরান, আর সমুদ্র তার শীতল পবিত্র ভালোবাসা নিয়ে আবার ফিরবে। সেদিন আপনাকে হার মানতে হবে, আর সেদিনের অপেক্ষায় আমি থাকবো। এখন আমার সামনে থেকে চলে যান, নয়তো আমি কি করে বসবো আমি জানি না। যাচ্ছে, তবে ভেবো না আর ফিরবো না। খুব শীঘ্রই ফিরবো, আর তখন তোমাকে আমারই হতে হবে। অর্ক এই কথাটা বলেই চলে যায়। ঝিনুক দাঁতে দাঁত চেপে কষ্টে দুঃখে ফুঁসতে থাকে, নিজের নির্বুদ্ধিতাকে ধিক্কার দেয়। আর যদি একটু চালাক হতো তবে অর্কের চালাকিগুলো ধরতে পারত, সমুদ্রকেও এভাবে হারাতে হতো না। এই দুহাতে ব্যথা দিয়েছিলাম তোমাকে অজানা, তাই না? দরজার চেপে নিজের এক হাত দিয়ে অন্য হাতে দরজার চাপ দিতেই হাত ফেটে রক্ত বের হয়। অন্য হাতে একই কাজ করে ঝিনুক। ব্যথায় কুঁকড়ে ওঠে, তবু মনে অন্যরকম প্রশান্তি অনুভব করে। শাস্তি দিতে তো পেরেছে এই হাত দুটোকে। আমি জানি না তুমি কত কষ্টে আছো অজানা, তবে এটুকু জেনে রেখো, আমিও তোমাকে ছাড়া ভালো নেই। মরে যাব আমি তোমাকে ছাড়া। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে অজানা, আমাকে ক্ষমা করে দাও তুমি। ফিরে আসো আমার কাছে, তোমার রজনীগন্ধার কাছে। দু বাহু ধরে জড়িয়ে নাও আমায় তুমি। ঝিনুকের রুম থেকে বেরিয়ে অর্ক কারোর সাথে কোনো কথা না বলেই চলে যায়। অর্কের যাওয়ার সাথে সাথে ঝুমা দৌড়ে বোনের ঘরে ঢুকে দেখে রক্তাক্ত হাত নিয়ে বসে আছে ঝিনুক, নির্বাক নিস্তব্ধ হয়ে। এই ঝিনুক, এমন কি করে হলো? অভি, অভি, ডাক্তারকে ডাকো প্লিজ। আতঙ্কে গলার স্বর ধরে আসে ঝুমার। কি হয়েছে? অভি রুমে ঢুকে নিজেও অবাক হয় ঝিনুকের অবস্থা দেখে। তাড়াতাড়ি ডাক্তারকে কল করে। ঝিনুককে জোর করে উঠিয়ে হাসপাতালে নিয়ে যায় দুজন। দুদিন হয়ে যায় ঝিনুক চুপচাপ এক দৃষ্টিতে চেয়ে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। ঝুমা প্রতিদিন কল করে, ঝিনুকের খোঁজ নেয়, কিন্তু ঝিনুক মোবাইলটা কানে নিয়ে চুপচাপ বসে থাকে, কোনো হা না কিছুই করে না।
অর্ক আর ঝিনুকদের বাড়িতে এসেছে, সাথে গুরুজনদের নিয়ে এসেছে। অর্কের চোখ মুখ কঠিন হয়ে আছে। ঝিনুকের বাবা রিজভী আহমেদের সামনে আসতেই অর্ক দাঁড়িয়ে সালাম দেয়। রিজভী আহমেদ অর্ককে বুকে জড়িয়ে নেয়। তারপর আব্বাজান কি আসল বিষয় বলেন। সোফায় বসতে বসতে বলে রিজভী সাহেব, জি আঙ্কেল, ভালো আছে। আপনার শরীর কেমন আছে? এই আল্লাহ পাক রাখছে কোনো রকমে আর কি। ঝুমুর, হবু জামাই এসেছে বাড়িতে, খাবার দাবারের আয়োজন করো। জি করছি। ঝিনুকের মা ঝুমুর বেগম হেসে রান্নাঘরে চলে গেল। তারপর কি মনে করে হঠাৎ আমার বাড়িতে তোমরা? আমার মেয়ে কি কোনো ঝামেলা করেছে? আরে রিজবি, কি বলিস? তোর মেয়েটা তো লক্ষ্মী। এমন লক্ষ্মী মেয়ে এই যুগে পাওয়া ভার। তাহলে কেন, আমরা কি তোর বাড়ি আসতে পারি না? আরে তা কে বলেছে পাগল, অবশ্যই আসবি। আসলে হুট করে সবাই আসলি তো, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। ভয়ের কিছু নাই, তবে একটা আবদার নিয়ে আসছি তোর কাছে। তোর কোনো ঝামেলা হবে না, সব ব্যবস্থা আমিই করে রেখেছি। তুই শুধু হ্যাঁ বলবি। কি বলছিস তুই, ক্লিয়ার করে বল। রিজবি, তোর মেয়েকে আমি তাড়াতাড়ি আমার বাড়িতে নিতে চাই। এখন তুই যদি সম্মতি দিস তো। আনিস আহমেদ এবার থেমে গেলেন। আরে দিস তো মানে, আমার মেয়ে তো তোকে দিয়ে রেখেছি। তোর যখন খুশি তুই মেয়ে নিয়ে যেতে পারিস, তাতে আমার কোনো আপত্তি নেই। সত্যি বলছিস? তাহলে সামনের শুক্রবারই শুভ কাজটা সেরে ফেলতে চাই। তোর যেটা ভালো মনে হয়, আমার কোনো আপত্তি নেই। ভাবি, নাস্তা দেওয়া বাদ দেন, মেয়েকে নিয়ে আসেন। তার আগে মিষ্টি নিয়ে আসেন, মিষ্টি মুখ করব। উৎফুল্ল চিত্তে হেসে নাস্তা নিয়ে আসে ঝুমুরকে বলে, অর্ক, যা ঝিনুককে নিয়ে আয়। যা না, নিজের বউকে আনতে লজ্জা কিসের? হো করে হেসে ওঠে আনিস সাহেব। বাবার কথায় লজ্জা পায় অর্ক। অর্ককে এক প্রকার জোর করে সোফা থেকে উঠিয়ে ঝিনুককে আনতে পাঠায়। খুশিতে আনিস আহমেদ পাগল প্রায়। ঝিনুককে নিজের মেয়ের মতন ভালোবাসছেন তিনি, আর আজ সেই মেয়েকে চিরকালের জন্য নিজের কাছে নিয়ে রাখার পাকাপোক্ত ব্যবস্থা করছেন। খুশিতে ডায়াবেটিস থাকা সত্ত্বেও একটা মিষ্টি টুপ করে মুখে পুরে নেয় আনিস আহমেদ। আরে করছোটা কি তুমি? মিষ্টি খেলে কেন? তোমাকে নিয়ে আর পারি না। এই অবস্থায় মিষ্টি খেতে ডাক্তার নিষেধ করেছে তো। এখন অসুস্থ হয়ে গেলে কি হবে? আরে সুফিয়া, আমার আম্মাজান আসছে তো। আমার আম্মাজান থাকতে আমার কিছুই হবে না, দেখে নিও। দেখছেন ভাইজান, দেখেন কি কাণ্ড করে আপনার বন্ধু। ছেলে বলতে যে দেরি, উনি এখানে আসতে দেরি করেন নাই। আমাকে বলে, সুফিয়া তাড়াতাড়ি চলো, আমার আম্মাজানকে আমি তাড়াতাড়ি এ বাড়িতে আনতে চাই। ভাবি, ও তো সারা জীবনই একরকম রয়ে গেল, ওর আর পরিবর্তন হবে না। আরে শালা, ও সরি, তুই তো এখন আমার বিয়াই। আরে বিয়াই শোন, আমি যা আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি চাই না আমার কোনো পরিবর্তন আসুক। তোদের মতো সব কিছুতে অসন্তোষ নিয়ে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। হয়েছে, অনেক লেকচার দিয়েছ, এখন চুপচাপ বসে থাকো বৌমা না আসা পর্যন্ত। লেকচারার বিয়ে করার এক এক প্যারা, সারাটা জীবন শুধু লেকচার শুনেই কাটালাম। ভাবি দাঁড়িয়ে আছেন কেন, বসেন পাশে। চাচি কই? মা তো শুয়ে আছে, খবর দিয়েছি, আসছে মনে হয়। ঝুমুর রিজভী সাহেবের পাশে বসতে বসতে বলে। সবাই মিলে খোশ গল্পে মেতে উঠল। অর্ক অনেকক্ষণ যাবৎ ঝিনুককে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভিতরে ঢোকার সাহসটুকে পাচ্ছে না। ঝিনুকের মুখোমুখি হতে বড্ড ভয় হচ্ছে অর্কর। ঘৃণা ছাড়া আর কি আছে ওই নজরে? কিন্তু আমি তো ঘৃণা চাইনি, আমি ভালোবাসা চেয়েছিলাম। ছোটবেলার রিজভী আঙ্কেল যখন বেলগুনিতে ঝিনুকে বেঁধে রাখতো, আমি নিচে ক্রিকেট খেলতে আসতাম, আর ওর বিকেলে দুঃখ ভরা নজরে মায়ে পড়ে যেতাম। সে তখন থেকে ভালোবেসে এসেছে, ওর নীরবতার নীরব সাথী হয়ে এসেছে। ওর কষ্ট, ওর সুখ দুঃখগুলো নিজের করে নিতে চেয়েছে। চেষ্টা করতাম ওর মুখে একটু হাসি ফোটাতে। এত ভালোবাসলাম, তার কি মূল্য পেলাম? ওর রজনীগন্ধা ফুল পছন্দ। প্রায় দেখতাম বেলকনিতে দাঁড়িয়ে দু হাতে রজনীগন্ধার গুচ্ছ নিয়ে হাসত, একে একে কথা বলতো। আমি দূর থেকে ওর হাসিতে পাগল হতাম। আমিও চাইতাম ও খুশি হোক, সবার মতো স্বাধীন হোক ওর জীবন। গত বছর যখন বুঝতে পারলাম আমার ঝিনুক আমাকে নয়, অন্য কাউকে মন দিয়ে বসে আছে, অন্য কাউকে ভালোবাসে, ভেঙে ছুড়ে গিয়েছিল হৃদয়টা। ঘুমের ওষুধ খেয়ে কতবার অচেতন হতে চেয়েছে, কতবার ভুলতে চেয়েছে ঝিনুককে, কিন্তু পারেনি ভুলতে তোমাকে ঝিনুক।
আর তাই তো লুকিয়ে তোমার অজানা দেওয়া রজনীগন্ধা সরিয়ে নিজের রজনীগন্ধাগুলোকে রেখে দিতাম, সাথে নিজের অপ্রকাশিত ভালোবাসাগুলো চিরকুটে লিখে দিতাম সযত্নে। তারপর তোমার অনুভূতিগুলো দেখতাম, সেগুলো পড়ার সময় অন্যরকম শান্তি পেতাম আমি। অজানা যে সমুদ্র, সে খবর আমি গ্রামে গিয়েই পাই। যখন রাতের আধারে রজনীগন্ধার গুচ্ছ গ্রিলের পাশে রেখে মায়ের হার্ট অ্যাটাকের কথা শুনে চলে যায়, তুমি যদি ওই দিন চিরকুট খুলে দেখতে, তবে আজ তোমাকে নিজের করে বাবার সাহস দেখাতাম না। ওই দিন সমুদ্র তার সকল কথা চিরকুটে লিখে দিয়েছিল। আড়াল ভেঙে সামনে আসতে চেয়েছিল চিরকুটের মাধ্যমে, দেখা করতে চেয়েছিল তোমার সাথে, কিন্তু আমি সেটা কি করে হতে দেব বলো? আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে কেন ছেড়ে দেব অন্যের হাতে? আমি মহান হতে পারিনি, আমার ভালোবাসা আমাকে হতে দেয়নি। কবে তুমি বুঝবে আমার ভালোবাসা? অর্ক চাচ্চু, তুমি এখানে কি করছো? মিমি দরজা খুলে চিন্তায় মগ্ন অর্ককে প্রশ্ন করে। অর্কের চিন্তায় ঘোর কাটে মিমির ডাকে। কাঁপা কাঁপা হাতটা মুখটা মুছে নেয়, কারণ প্রচণ্ড ঘাম ছিল এই শীত মৌসুমে। কিছু না মামনি। মিমির গালে আলতো করে ভালোবাসার আদর দিয়ে বলে, ঝিম্মার তো মন খারাপ, তাই ঝিম্মাকে মজার মজার গল্প শোনাচ্ছিলাম। জানো চাচ্চু, ঝিম্মার মন না ভীষণ খারাপ, তাই তো হাসছেই না একদমই। এটা দেখে আমার না খুব কান্না পাচ্ছিল, তাই উঠে এসেছি কাঁদার জন্য। ঝিম্মার সামনে কাঁদলে তো আরো মন খারাপ, তাই চাচ্চু তুমি আমার ঝিম্মার মন ভালো করে দেবে না চাচ্চু? কাঁদো না সোনা, চাচ্চু থাকতে তোমার ঝিম্মা আর কাঁদবে না। চাচ্চু তোমার ঝিম্মাকে আবার আগের মতো করে দেবে। সত্যি বলছো? আমার ঝিম্মা আবার আগের মতো করে হাসবে, আমাকে আদর করবে? হ্যাঁ করবে। আচ্ছা তুমি এখন আম্মুর কাছে যাও, আমি ঝিম্মার মন ভালো করে আসি। আচ্ছা। মিমির খুব আনন্দ হয়ে অর্কের কথা শুনে ফ্রকের ফিতা 2 হাতে নাড়িয়ে দৌড়ে মায়ের কাছে যায়। অর্ক ঝিনুকের রুমে ঢুকে আস্তে করে দরজা ভিড়িয়ে দেয়। ঝিনুক এক দৃষ্টিতে জানলার বাইরে তাকিয়ে আছে। ঝিনুককে এইভাবে বাইরে তাকাতে দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায় অর্কের। ঠিক এইভাবেই চেয়ে থাকতো তখনও। কি মায়ায় আছে আল্লাহ জানে, চোখ ফেরানো যায় না। ঝিনুককে একটু হাসির জন্য স্কুলে টিফিনের টাকা বাঁচিয়ে ঝুমাকে দিয়ে এটা ওটা পাঠাতো গোপনে অর্ক। ছোট্ট ঝিনুক সেগুলো পেয়ে খুব খুশি হতো। ঝিনুক মতিচাঁদার দোকানে সিঙ্গারা খুব পছন্দ করত। অর্ক ঝুমাকে দিয়ে প্রায় সিঙ্গারা কিনে পাঠাতো ঝিনুকের জন্য। ঝিনুকের যা যা পছন্দ সব ঝিনুকের দেওয়ার চেষ্টা করতো অর্ক, তবে সব সময় সামনাসামনি দেওয়া হতো না, কারণ ঝিনুক মেয়েটা লাজুক। যদি জানতো অর্ক দিয়েছে, সে জীবনেও জিনিস নিত না, আর তাই গোপনে রেখে অগোচরে পাঠাতো অর্ক, ঝুমাকে বা অন্য কাউকে দিয়ে। অর্ক দরজায় কয়েকবার টোকা দিতেই ঝিনুক এদিকে নজর ফেরায়। অর্ককে সামনে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে ঝিনুক। রুম থেকে বের হয়ে যেতেই অর্ক ঝিনুকের হাত ধরে ফেলে। হাত ছাড়ুন। কেন এমন করছো? ভালো তো আমিও বাসি, কেন আমার ভালোবাসা গ্রহণ করতে পারো না তুমি? হাত ছাড়ুন। ছাড়বো না হাত। হাত কি ছাড়ার জন্য ধরেছে? সারা জীবন চেষ্টা করেও ছাড়াতে পারবে না এই হাত। কেন? কি হনটা কি আপনি আমার? তোমার হাতের আঙুলের অনামিকার দিকে তাকালে বুঝতে পারবে কি হই আমি তোমার। ঝিনুক নিজের হাতের অনামিকার আঙুলটার দিকে তাকাতেই এঙ্গেজমেন্টের আংটিটা দেখতে পায়। রাগে ফুঁসতে থাকে ঝিনুক। হো, এই কথা? এই আংটির জোরে আমার উপর এত প্রভাব দেখাচ্ছেন? আজই আমি এর সঠিক জবাব দিচ্ছি আপনাকে। ঝিনুক কোনো মতে হাতটা ছাড়িয়ে বসার ঘরের সবার সামনে এসে দাঁড়ায়। ঝিনুকের পিছে পিছে অর্কও আসে। অর্কের কলিজা কেঁপে ওঠে ঝিনুকের কথায়। বসার ঘরের সবাই ঝিনুককে এই অবস্থায় দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে, কারণ তারা ঝিনুককে লাজুক আর মুখচোরা মেয়ে বলেই জানে। যে মেয়ে সহজে কারোর সামনে এভাবে রেগে আসে না। রিজভী সাহেব পারে না মেয়েকে চর বসিয়ে দিতে, শুধু মেহমান দেখে হাত মুঠো করে দাঁড়িয়ে থাকে। এই তো আমার আম্মা জান এসেছে, আয় মা পাশে বয়। আঙ্কেল, আমি এই বিয়ে করতে চাই না। আমি অর্ককে বিয়ে করব না। আপনারা এই বিয়ে ভেঙে দিন। রিজভী সাহেব আর এক মুহূর্ত দেরি করলেন না মেয়ের গালে চর বসিয়ে দিতে। চরটা জোরে ছিল কিনা বোঝা গেল না, তবে ঝিনুক চরের কারণে ফ্লোরে পড়ে গেল। আনিসের মুখটা কালো হয়ে গেল ঝিনুকের কথা শুনে। রিজভী পড়ে যাওয়া ঝিনুককে আবারও মারতে উদ্যত হলো। অর্ক রিজভী সাহেবকে বাধা দিল মারতে। তো সাহস হলো কি করে এখানে এইভাবে আসার? বেয়াদব মেয়ে, তোর মতো মেয়েকে যে এরা বিয়ে করছে তাই তোর ভাগ্য।
আবার বলিস বিয়ে করবি না। বিয়ে করবি না মানি দরকার হলে তোকে মেরে তোর লাশের সাথে অর্কের বিয়ে দেব, তবুও তোর বিয়ে এই অর্কের সাথেই হবে। আমার মান সম্মান আর কত শেষ করবি তুই? কুলক্ষণে মেয়ে একটা, জন্মের পর আমার বাবাটাকে খেয়েছিস, তোকে আমি। আঙ্কেল প্লিজ থামুন। ঝিনুক আমার হবু স্ত্রী, ওকে এভাবে বলবেন না, আমার খারাপ লাগে। আপনার যদি ঝিনুকে সহ্য না হয় আমি আজই আমার সাথে নিয়ে যাব। আব্বু আম্মু ঝিনুকে আমি এখানে আর এক মুহূর্ত রাখবো না।